আমি মনে হচ্ছে বেঁচেই আছি। মনে হচ্ছে বলছি কারণ আমি পুরোপুরি নিশ্চিত নই। বড় রকমের একটা জট কিভাবে যেন লেগে আছে। জট খুলতে পারছি না। হয়তো পাগল-টাগল হয়ে গেছি। কোনো ইন্দ্রিয় ঠিকমতো কাজ করছে না। কিংবা মৃত মানুষদেরও হয়তো চেতনা বলে কিছু আছে। অদ্ভুত সব দৃশ্য সে দেখে এবং অদ্ভুত সব শব্দ সে শোনে। যেসব ঘটনা এ পর্যন্ত ঘটেছে আমি সেসব সাজাতে পারছি না। মহাকাশযানে করে যাচ্ছিলাম। গন্তব্য অ্যানড্রোমিডা নক্ষত্রপুঞ্জ। একটা দুর্ঘটনা ঘটল। ভয়াবহ দুর্ঘটনা। তারপর আমার আর কিছু মনে নেই। দুর্ঘটনায় আমার জীবনের ইতি হয়ে যাবার কথা। তাও হলো না। মনে হলো খানিকটা চেতনা অবশিষ্ট আছে। মাঝে মধ্যে কে যেন আমায় সান্ত্বনা দেয়। বলে, ধৈর্য ধরো, আমরা আছি। কে বলে? জানতে পারি না। কারণ চারদিকে গাঢ় অন্ধকার। এখন অন্ধকার নেই। আমি সব কিছু পরিষ্কার দেখতে পারছি। তবে যা দেখছি তা বিশ্বাস করে উঠতে পারছি না। মনে হচ্ছে যে জট লেগেছে তা কোনোদিন খুলবে না। কারণ আমি চারপাশে দেখছি আমার পরিচিত জগৎ। আমার অ্যাপার্টমেন্টের ৭ তলার ঘর। কোঁচকানো বিছানার চাদরের এক কোণায় কফির দাগ লেগে গিয়েছিল। সেই দাগও আছে। বাথরুমের শাওয়ারটা নষ্ট। সবসময় ঝিরঝির করে পানি পড়ে। এখনো পড়ছে। শব্দ শুনছি। খাটের পাশে শেলফে অনেকগুলো বই। মেঝেতে একটা পেপার ব্যাগ বই পড়ে আছে। নাম দি ওরিওনা। ভৌতিক উপন্যাস। কিনে এনেছিলাম কিন্তু এক পৃষ্ঠাও পড়িনি। খুব নাকি চমৎকার বই। নিকি পড়েছে। তার ধারণা এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই। অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে আসবার সময় বইটি যেখানে ছিল সেখানেই আছে। আমার জন্য এর চেয়েও বড় বিস্ময় অপেক্ষা করছিল। বইটি হাতে নিয়ে পাতা উল্টে দেখি প্রতিটি পৃষ্ঠা সাদা। শেলফের বইয়েরও একই অবস্থা। বেশিরভাগ বইয়েরই সব পৃষ্ঠা সাদা। অবশ্য কিছু কিছু বই পাওয়া গেল যেগুলো তো লেখা আছে। একটি বইয়ের ৩০ পৃষ্ঠা পর্যন্ত লেখা। বাকি পাতাগুলো সাদা। এর মানে কি? আমি জানালার পাশে এসে দাঁড়ালাম। কি অদ্ভুত কাণ্ড! জানালার ওপাশে ঘন অন্ধকার। কিছুই নেই। আমার এই ঘরটি ছাড়া ব্রহ্মাণ্ডে যেন আর কিছু নেই। এর কোনো মানে হয় না। এটা গভীর রাত হলেও বাইরে লোকজন চলাচল করবে, স্ট্রিট লাইট জ্বলবে, কিন্তু এটা রাত নয়, কারণ আমার ঘরে বাতি জ্বলছে না। অথচ ঘরের ভেতর দিনের মতো আলো। আমার খাটে তেরসা করে সূর্যের আলো পড়েছে, অথচ বাইরে কোনো সূর্য নেই। আমি উঁচু গলায় বললাম, এসব কি হচ্ছে? কেউ আমার কথার জবাব দেবে ভাবিনি, কিন্তু জবাব পেলাম। কোনো শব্দ হলো না, অথচ পরিষ্কার বুঝলাম কেউ একজন বলছে, তোমার ঘরটা কি আমরা ঠিকমতো তৈরি করিনি? আমি চেঁচিয়ে বললাম, কে? তুমি কে? আমি কে তা জানতে পারবে। তার আগে বলো কেমন বোধ করছো? আমি কি বেঁচে আছি? নিশ্চয়ই বেঁচে আছো। তোমাকে বাঁচিয়ে তুলতে খুবই কষ্ট করতে হয়েছে। তোমার বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গই নতুন করে তৈরি করতে হয়েছে। এটা তেমন কোনো জটিল ব্যাপার নয়, তবুও খুব ক্লান্তিকর, দীর্ঘ ব্যাপার। আমি আমার চারপাশে যেসব দেখছি তা কি আমার কল্পনা, না সত্যি সত্যি দেখছি? যা দেখছো সত্যি দেখছো। এইসব জিনিসের স্মৃতি তোমার মস্তিষ্কের কোষে, যাকে তোমরা বলো নিউরন, সেখানে ছিল। আমরা তা দেখে দেখেই তোমার চারপাশের পরিবেশ তৈরি করেছি। তুমি একটু আগে লক্ষ্য করেছ কিছু কিছু বইয়ের পাতা সাদা। ওই বইগুলো তুমি পড়নি, কাজেই তোমার মাথায় কোনো স্মৃতি নেই। আমরা যে কারণে লেখা তৈরি করতে পারিনি। যেসব বই পড়েছ তার স্মৃতি তোমার আছে, কাজেই সেসব তৈরি করা হয়েছে। আমি কি বলছি বুঝতে পারছো? না, পারছি না। ধীরে ধীরে বোঝাই ভালো। তোমার মস্তিষ্ক এখনো পুরোপুরি সবল হয়নি। আরো কিছু সময় যাক। তোমরা কে? এখনো বুঝতে পারছো না? না। বুঝবে। সময় হলেই বুঝবে। আমার সঙ্গীরা কোথায়?
সবাই ভালো আছে। ৩০-২ নামের একটি রোবট ছিল, তাকেও ঠিকঠাক করা হয়েছে। তোমরা কি বুদ্ধিমান কোনো প্রাণী? প্রাণী বলতে তোমরা যা বোঝো আমরা সেরকম নই। আমাদের জন্ম ও মৃত্যু নেই। তা কি করে হয়? কেন হবে না? একটি আংটির কথাই ধরো, আংটিটির কোনো শুরু নেই, আবার শেষও নেই, তাই নয় কি? তোমরা দেখতে কেমন? এই প্রশ্নের জবাব আমরা জানি না। আমরা লক্ষ্য করেছি দেখার ব্যাপারটিতে তোমরা খুব জোর দিচ্ছ। এই ব্যাপারটি কি সে সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট নয়। এখন তুমি বিশ্রাম নাও। আমার চারদিকে অন্ধকার হয়ে গেল। মুহূর্তের মধ্যে পরিচিত ঘর অদৃশ্য। চারপাশে অন্ধকার, গাঢ় অন্ধকার। আমি ঘুমিয়ে পড়লাম, কিংবা আমার চেতনা বিলুপ্ত হলো। কি হলো ঠিক জানি না। মানুষের বিস্মিত হবারও একটা সীমা আছে। সীমা অতিক্রম করবার পর সে আর কোনো কিছুতেই বিস্মিত হয় না। আমার বেলাও তাই হয়েছে। বিস্মিত হবার ক্ষমতা অতিক্রম করেছি। চোখের সামনে যা দেখছি তাতে আর অবাক হচ্ছি না। আমার জীবন এখন আছে দুটো ভাগে ভাগ হয়ে, নিদ্রা এবং জাগরণ। গভীর ঘুমে আচ্ছন্ন থাকছি, আবার জেগে উঠছি। জাগছি বিশেষ বিশেষ পরিবেশে, অকল্পনীয় সব দৃশ্য দেখছি, কিন্তু এখন আর অবাক হচ্ছি না। এই মুহূর্তে আমার জাগরণের কাল চলছে। আমি এখন আছি একটা ছোট্ট কাঠের ঘরে, পুরনো ধরনের ঘর। পাহাড়ি অঞ্চলে অনেক আগের পৃথিবীর মানুষরা যেরকম ঘর বানাতো, অবিকল সেরকম লগ কেবিন। একটি জ্বলন্ত ফায়ারপ্লেস আছে। বড় বড় কাঠের গুঁড়ি ফায়ারপ্লেসে পুড়ছে। ঘরে পোড়া কাঠের ঝাঁঝালো গন্ধ। একটি মাত্র কাচের জানালা। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। বাইরের অঞ্চলটি কোনো পার্বত্য অঞ্চল নয়, সমভূমি। দিগন্ত বিস্তৃত, বরফ ঢাকা মাঠ। আকাশ ধোঁয়াটে। প্রচুর তুষারপাত হচ্ছে। তুষার ঝড় শুরু হবার আগের অবস্থা। ফায়ারপ্লেসের সামনে একটি রকিং চেয়ারে বসে আছে ইনো। তার মুখ হাসি হাসি। মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই। ইনো আমাকে দেখে চেয়ার দোলানো বন্ধ করে রহস্যময় গলায় বলল, পরিবেশটা কেমন লাগছে বলুন তো? চমৎকার না? আমি কিছু বললাম না। ইনো হালকা গলায় বলল, আপনি মনে হচ্ছে মোটেই অবাক হচ্ছেন না। আপনার কাছে সবকিছুই মনে হয় বেশ স্বাভাবিক লাগছে। কথার পিঠে কথা বলতে ইচ্ছা করছে না, তবু বললাম, আপনি বেঁচে আছেন দেখে আনন্দ লাগছে। দুর্ঘটনার পর এই প্রথম সঙ্গীতের কোনো একজনের সঙ্গে দেখা হলো। ইনো বলল, আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আপনি আমাকে পেয়ে আনন্দে আটখানা হয়েছেন। কেমন কঠিন মুখ। বসুন আমার পাশে, গল্প করি। কে জানে, এক্ষুনি হয়তো সব অদৃশ্য হয়ে যাবে। বলতে বলতে সে শব্দ করে হাসল। আমি ইনোর পাশে বেতের নিচু চেয়ারটায় বসলাম। ফায়ারপ্লেসের আগুনের আঁচ এখানে বসে একটু বেশি লাগতে লাগলো। সরে বসলেই হতো, কিন্তু সরে বসতে ইচ্ছা করছে না। মাঝে মাঝে নিজেকে কষ্ট দিতেই বেশি ভালো লাগে। ইনো আবার দোল খেতে শুরু করেছে। মাথার দুপাশ থেকে দুটি লম্বা বেনি দুলছে। ইনোর মাথায় কখনো বেনি দেখিনি। সে এখানে চুল বেঁধে বেনি করেছে তাও মনে হয় না। তার গায়ের পোশাক, সাজসজ্জা সবই অন্য কেউ করে দিচ্ছে। ইনো কি ব্যাপারটা লক্ষ্য করছে? তার ভাবভঙ্গি দেখে তা মনে হয় না। চোখ আধ বোজা করে সে ক্রমাগত দোল খেয়ে যাচ্ছে। এই অবস্থাতেই সে নরম গলায় বলল, খুব ছোটবেলায় আমি একটা বই পড়েছিলাম। বইটার নাম হলুদ আকাশ। সেই বইয়ের নায়িকা একা একা একটা বাড়িতে থাকতো। ফায়ারপ্লেসের সামনে রকিং চেয়ারে বসে দোল খেত। আমি তখন থেকেই এই স্বপ্নটা দেখতে ভালোবাসি। কি স্বপ্ন? যেন আমি হলুদ আকাশ বইটির নায়িকা। নির্জন প্রান্তরের একটি লগ কেবিনে আমি আছি। ফায়ারপ্লেসে গনগনে আগুন। বাইরে তুষার ঝড় হচ্ছে, প্রচণ্ড দুর্যোগ। ঝড়ের গর্জনে কান পাতা যাচ্ছে না, অথচ ঘরের ভেতর শান্তিময় একটা পরিবেশ। এখন যেরকম দেখছেন, অবিকল সেরকম।
এরা আমার স্বপ্নের কথা জানতে পেরে এরকম চমৎকার একটা পরিবেশ তৈরি করেছে। এরা মানে কারা? তা তো বলতে পারবো না। যারা আমাদের বাঁচিয়ে তুলেছে তারা খুবই উন্নত কোনো প্রাণী, মহাশক্তিধর কেউ। তাদের সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে? না, তবে তারা আমার মনের সব কথাই জানে এবং ভালোভাবেই জানে। নয়তো এরকম চমৎকার পরিবেশ তৈরি করতে পারতো না। আমি যা যা চেয়েছি সবই এখানে আছে। আপনি বলতে চাচ্ছেন আপনার কল্পনায় যা যা ছিল সবই এখানে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আপনি কি আমাকেও চেয়েছিলেন? তার মানে? এই ঘর তৈরি হয়েছে আপনার কল্পনাকে ভিত্তি করে। যদি তাই হয় তাহলে আমার উপস্থিতি ব্যাখ্যা করার উপায় কি? উপায় একটি ধরে নিতে হবে যে আপনার কল্পনায় আমিও ছিলাম। ইনো চেয়ার দোলানো বন্ধ করে বেশ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর প্রায় বরফ শীতল গলায় বলল, আমার কল্পনায় আপনি ছিলেন না। আমি একা একা এরকম একটি ঘরে থাকার কথাই ভাবতাম। এটা আমার কিশোরী বয়সের কল্পনা। একজন কিশোরীর কল্পনার সঙ্গে হয়তো আপনার পরিচয় নেই। কিশোরীর কল্পনা সাধারণত নিঃসঙ্গ হয়। একজন কিশোরী কখনো কল্পনা করে না যে সে একজন পুরুষের সঙ্গে একটি নির্জন ঘরে রাত্রি যাপন করছে। আমি লক্ষ্য করলাম ইনো বেশ রেগে গেছে। তার গলার স্বর কঠিন, মুখে রক্ত চলে এসেছে। এই মেয়ে মনে হচ্ছে খুব অল্পতেই অপমানিত বোধ করে। আমাদের এখন যে অবস্থা তাতে এত সহজে অপমানিত বোধ করার কথা নয়। আমি বললাম, আপনি আমার কথা ভাবেননি, খুব ভালো কথা। রেগে যাচ্ছেন কেন? ইনো আগের মতো ঠান্ডা গলায় বলল, শুরুতে আপনার কথা আমি ভাবিনি, কিন্তু পরে ভেবেছি। ভেবেছি বলেই এরা আপনাকে এখানে এনেছে। কেন ভেবেছেন জানতে পারি? না, জানতে পারেন না। আমি হেসে ফেললাম। মেয়েটি কিশোরীদের মতো আচরণ করছে, অকারণে রাখছে। আমি বললাম, আপনি কি অনেক দিন ধরেই এখানে আছেন? হ্যাঁ, অনেক দিন। তবে ঘরটা সব সময় একরকম থাকে না। এক এক সময় এক এক রকম হয়। এরা আমার কল্পনা নিয়ে খেলা করে। মূল ব্যাপারটা ঠিক রেখে এক এক সময় এক এক রকম পরিবেশ তৈরি করে। চমৎকার ব্যাপার। আপনার মনে হয় বেশ মজা লাগছে? লাগারই তো কথা। যেখানে মরতে বসেছিলাম সেখানে দিব্যি বেঁচে আছি। যারা আমাদের বাঁচিয়েছে তাদের খুব খারাপ প্রাণী বলেও আমার কাছে মনে হচ্ছে না। আমাদের মোটামুটি সুখেই রেখেছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতেও রাখবে। ইনো বেশ শব্দ করে হাসল। তার সঙ্গে এর আগে একবার মাত্র আমার কথা হয়েছে। অল্প কিছু সময় কথা বলে একজন সম্পর্কে কিছু জানা যায় না। মানুষ অত্যন্ত রহস্যময় প্রাণী। তাকে বুঝতে হলে দীর্ঘদিন তার পাশাপাশি থাকতে হয়। ইনোর পাশাপাশি থাকার মতো সুযোগ আমার হয়নি। তবু আমার মনে হলো এই ইনো ঠিক আগেকার ইনো নয়। সূক্ষ্ম কিছু পরিবর্তন তার মধ্যে হয়েছে যা আমি ধরতে পারছি না। তারা নানান রকম পরিবেশ তৈরি করেছে, পরিবেশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। যদি তাই হয় তাহলে মানুষ নিয়েও কি পরীক্ষা নিরীক্ষা করছে না? হয়তো এক একবার এক এক ধরনের ইনো তৈরি করছে, নষ্ট করে ফেলছে, আবার তৈরি করছে। আমি হালকা গলায় বললাম, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এরা আমাদের তৈরি করেছে। আপনি নিজে একজন জীববিজ্ঞানী। জীববিজ্ঞানী হিসেবে আপনি বলুন, তৈরি করার কাজটিতে তারা কেমন সফল? আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনাকে এরা নতুন করে তৈরি করেছে, কারণ ভয়াবহ দুর্ঘটনার পর আমরা সবাই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলাম, তাই নয় কি? হ্যাঁ, তাই। যদি তাই হয়ে থাকে তবে আমাদের আবার তৈরি করার মতো জটিল কাজটি এরা চমৎকারভাবে করেছে। তবু আমার মনে হচ্ছে আমরা ঠিক আগের মতো নই। আপনার কি তা মনে হয় না? ইনো হেসে ফেলে বলল, আগে হচ্ছিল না, এখন হচ্ছে। আপনার বকবকানি শুনে মনে হচ্ছে আপনার এরকম বকবকানি স্বভাব আগে ছিল না। ইনো খিলখিল করে হেসে উঠল। সেই হাসি আর থামতেই চায় না। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। সেই পানি সে মুছল না। চমৎকার ছবি। মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে ইচ্ছা করে। আমি মুগ্ধ বিস্ময়ে খানিকক্ষণ তাকিয়ে রইলাম। ইনো বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমি বললাম, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই পারেন, তবে প্রশ্নের উত্তর দেব কি দেব না তা আমার ইচ্ছা।
কি প্রশ্ন? কিশোরী বয়সে আপনি একটি উপন্যাস পড়েছিলেন, যে উপন্যাসের নায়িকা এরকম একটা লগ কেবিনে একা একা থাকতো, তাই না? হ্যাঁ। সেও কি মাঝে মাঝে খুব হাসতো? হাসতে হাসতে তার চোখে পানি এসে যেত কি? হ্যাঁ। কেন জিজ্ঞেস করছেন? আপনিও অবিকল সেরকম করেছেন। আপনার মানসিকতা ওই মেয়েটির মতো হয়ে গেছে, অর্থাৎ এরা আপনাকে বদলে ফেলেছে। তাতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই, তবে আমার কেন জানি মনে হচ্ছে এরা আমাদের নিয়ে খেলছে। একজন শিশুকে খানিকটা কাদা দিলে শিশুটি কি করে? এক এক সময় এক এক রকম খেলনা বানায়। কোনোটাই তার পছন্দ হয় না, ভাঙে এবং তৈরি করে। এরা শিশু নয়। না, তা নিশ্চয়ই নয়। এরা অতি উন্নত কোনো প্রাণী। তবে উন্নত প্রাণীর মধ্যেও শিশু সুলভ কিছু থাকে। তাতেই বা অসুবিধা কি? আপনি ভুলে যাচ্ছেন কেন? আমরা যে বেঁচে আছি তা সম্ভব হয়েছে এদের জন্যই। সত্যি কি আমরা বেঁচে আছি? তার মানে? আপনি একজন জীববিজ্ঞানী। আমরা বেঁচে আছি কিনা তা একমাত্র আপনার পক্ষে বলা সম্ভব। বেঁচে থাকার একটি শর্ত হচ্ছে খাদ্য গ্রহণ। আপনি কখনো খাদ্য গ্রহণ করেছেন বলে কি আপনার মনে পড়ে? ইনো জবাব দিল না। তার ভ্রু কুঞ্চিত হলো। আমি বললাম, আমার তো মনে হয় চারপাশে যা দেখছি সবই মায়া, এক ধরনের বিভ্রম। এরকম মনে হবার কারণ কি? আপনি রকিং চেয়ারে বসে দোল খাচ্ছেন, তাই না? আপনার গায়ে কি পোশাক? বিশেষ কোনো পোশাক নয়, সাধারণ স্কার্ট। কিন্তু আমি আপনার গায়ে কিছু দেখছি না। আমি দেখছি অত্যন্ত রূপবতী একজন তরুণী নগ্ন গায়ে রকিং চেয়ারে দোল খাচ্ছে। ইনো হকচকিয়ে গেল। আমি বললাম, এরা এইসব ছবি আমাদের মস্তিষ্কে তৈরি করছে। আমার তো মনে হয় আমরা দুজন পাশাপাশিও নেই। হয়তো ওদের ল্যাবরেটরির এক কোণায় আপনার মস্তিষ্ক পড়ে আছে, অন্য প্রান্তে আমারটা। ওরা আমাদের মস্তিষ্কে নিউরন নিয়ে খেলা করছে। ইনো চাপা গলায় বলল, আপনি কি সত্যি সত্যি আমার গায়ে কোনো কাপড় দেখতে পাচ্ছেন না? না। আমার তো মনে হয় আপনি সত্য কথা বলছেন না। আমাকে ধাঁধায় ফেলে দেবার জন্য বানিয়ে বানিয়ে বলছেন। আমি যে সত্যি কথা বলছি তা এক্ষুনি প্রমাণ করতে পারি। প্রমাণ করুন। আপনার শরীরের এক জায়গায় লাল রঙের 1 বর্গ সেন্টিমিটার আয়তনের একটা জন্মদাগ আছে। জায়গাটা হচ্ছে... থাক, আর বলতে হবে না। প্লিজ, আপনি এখন আর আমার দিকে তাকাবেন না। অন্যদিকে তাকিয়ে থাকুন। আপনার দিকে তাকালেও কোনো ক্ষতি নেই, কারণ আমরা যা দেখছি সবই মায়া, বিভ্রম। কোনোটাই সত্যি নয়। সত্যি হোক আর না হোক, আপনি আমার দিকে তাকাবেন না। আমি চোখ ফিরিয়ে নিলাম। ফায়ারপ্লেসের আগুন নিভে আসছে। কাঠের বড় বড় গুঁড়ি পুড়ে শেষ হয়েছে। শীত শীত লাগছে। বাইরে তুষার ঝড়ের মাতামাতি। দমকা হাওয়ায় জানালা কেঁপে কেঁপে উঠছে। ইনোর রকিং চেয়ার থেকে ক্যাচ ক্যাচ শব্দ আর শোনা যাচ্ছে না, অর্থাৎ তার দুলুনি বন্ধ হয়েছে। ঘরের আলো কমে আসতে শুরু করেছে। এটা কি শুধু আমার জন্যই, নাকি ইনোর কাছেও এরকম মনে হচ্ছে? আমি ডাকলাম, ইনো। বলুন, শুনছি। আমি দেখছি ঘরের আলো কমে আসছে। আপনার কাছেও কি সেরকম মনে হচ্ছে? না। আপনার কাছে কি আলো ঠিকই আছে? হ্যাঁ, সবই ঠিক আছে। তার মানে এরা আমাকে এখান থেকে সরিয়ে দিচ্ছে। এখন হয়তো আমার বদলে অন্য কেউ আসবে। হয়তোবা। এতদিন মানুষ হিসেবে আপনারা অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করেছেন। এখন ওরা আমাদের নিয়ে পরীক্ষা করছে। আমরা ওদের কাছে মূল্যহীন গিনিপিগ ছাড়া আর কিছু নই। মূল্যহীন বলছেন কেন? উল্টোটাও তো হতে পারে। হয়তো আমরা খুবই মূল্যবান। মূল্যবান হলে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করত। তা কিন্তু করছে না। ওরা ওদের মতো কাজকর্ম করে যাচ্ছে, তাই নয় কি? হ্যাঁ। ইনো। বলুন, শুনছি, কিন্তু দয়া করে আমার দিকে তাকাবেন না। আপনি কি লক্ষ্য করেছেন যে এরা শুধু সুখের স্মৃতিগুলো নিয়ে খেলা করছে? আপনার জীবনের অনেক দুঃখময় ব্যাপার নিশ্চয়ই আছে, সেসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই। ওরা ইচ্ছা করলে ভয়ঙ্কর সব পরিবেশ তৈরি করতে পারত। পারত না? হ্যাঁ, পারত। তা কিন্তু ওরা করেনি। ইনো ক্লান্ত গলায় বলল, এখনো করেনি, ভবিষ্যতে হয়তো করবে।
ইনোর কথা শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই ঘর পুরোপুরি অন্ধকার হয়ে গেল। তন্দ্রা বা ঘুমের মতো কোনো একটা জগতে আমি চলে গেলাম, যে জগৎ সম্পর্কে আমার সামান্যতম ধারণাও নেই। আমার দিন কাটছে। কেমন কাটছে বলা মুশকিল। ইনোর সঙ্গে আমার আর দেখা হয়নি। আমি সময় কাটাচ্ছি আমার নিজের ঘরে। কখনো বিছানায় শুয়ে থাকি, কখনো উঠে বসি, কখনো হাঁটাহাঁটি করি। কুৎসিত জীবন। মাঝে মাঝে অসহ্য বোধ হয়। ইচ্ছে করে চেঁচিয়ে বলি, দয়া করে আপনারা আমাকে মুক্তি দিন। আমি মানুষ। এ জাতীয় বন্দি জীবনে আমি অভ্যস্ত নই। ঠিক তখনই ঘরের আলো কমে আসে। আমি ঘুমিয়ে পড়ি, কিংবা চেতনা বিলুপ্ত হয়, কিংবা অন্য কোনো জগতে চলে যাই। আবার একই ঘরে একসময় জেগে উঠি। শুরু হয় পুরনো রুটিন। কখনো কখনো মনে হয় ঘুম এবং জাগরণের এই চক্র চলছে দীর্ঘ সময় ধরে, বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। আবার পরক্ষণেই মনে হয়, না, দীর্ঘ সময় তো নয়, অল্প কিছুদিন মাত্র পার হলো। কতদিন পার হলো তা টের পাওয়া খুব কঠিন কিছু নয়। সময়ের সঙ্গে হাত ও পায়ের নখ বড় হয়, চুল লম্বা হয়। চুল কতটুকু বড় হলো বা নখ কতটুকু বড় হলো, সেখান থেকে অতি সহজেই সময়ের হিসাব করা যায়। আমি তা করতে পারছি না, কারণ আমার নখ বড় হচ্ছে না বা চুলও বাড়ছে না। এটা মোটামুটি একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যা আমার প্রথম দিকের সন্দেহকে দৃঢ় করে। শুরু থেকেই আমি ভাবছিলাম আমার শরীর বলে কিছু নেই, চারপাশে যা ঘটছে তার সবটাই কল্পনা। তবে এই তথ্যেও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার ক্ষুধা বা তৃষ্ণার বোধ না থাকলেও শীত বোধ আছে, যা থাকার কথা নয়। নাড়ি ধরলে টিকটিক শব্দ পাওয়া যায়, যার মানে শরীরে রক্ত প্রবাহ চলছে। তাই বা কী করে হয়? ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় কিভাবে? এটা নিয়ে প্রায়ই ভাবি, কোনো কুল কিনারা পাই না। একদিন বিদ্যুৎ চমকের মতো মাথায় একটা বুদ্ধি এলো। একটা আলপিন বুড়ো আঙুলে ঢুকিয়ে দিলেই তো হয়। দেখা যাক রক্ত বের হয় কিনা। দিলাম আলপিন ফুটিয়ে। ব্যথা পেলাম, রক্ত বের হলো। আর তখনই দ্বিতীয় পরিকল্পনাটা মাথায় এলো। শরীরে কোনো একটা গভীর ক্ষত সৃষ্টি করলে কেমন হয়? টেবিলের উপর একটা কাঁচি আছে, কাগজ কাটা কাঁচি। অতি সহজেই সেই কাঁচি ব্যবহার করা যেতে পারে। চোখ বন্ধ করে কাঁচির একটা মাথা পায়ের উরুতে বসিয়ে হ্যাচকা টান দেওয়া। কঠিন কোনো কাজ নয়, তবে অবশ্যই মনের জোর লাগবে। আমি দেখতে চাই ক্ষত সৃষ্টি হবার পরপর এরা কি করে। আমার শরীর বলে যদি সত্যি সত্যি কিছু থেকে থাকে, তবে এদের তৎক্ষণাৎ এগিয়ে আসতে হবে। ওদের সঙ্গে যোগাযোগেরও একটা সুযোগ হতে পারে। আমি টেবিলের দিকে এগিয়ে গেলাম। কাঁচি পাওয়া গেল না, যদিও অল্প কিছুক্ষণ আগেও কাঁচিটা ছিল। কিন্তু এখন নেই, কোথাও নেই, পুরোপুরি বাতাসে মিলিয়ে গেছে। আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম। এরা আমাকে লক্ষ্য করছে, তবে এতে উল্লসিত হবার কিছু নেই। মানুষ যখন গিনিপিগ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, তখন সে গিনিপিগদের দিকে লক্ষ্য রাখে, খেয়াল রাখে যাতে এই গিনিপিগরা নিজেদের কোনো ক্ষতি করতে না পারে। এরাও তাই করছে, এর বেশি কিছু নয়। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে কোনো একটা সুখের কল্পনায় নিজেকে ব্যস্ত রাখতে ইচ্ছা করছে, কিন্তু তেমন কোনো সুখের কল্পনা মাথায় আসছে না। এক ধরনের অস্থিরতা অনুভব করতে শুরু করেছি। এইরকম অবস্থায় ব্যাপারটা ঘটল। ওদের সঙ্গে আমার প্রথম যোগাযোগ হলো। আগেও অবচেতন অবস্থায় ওদের সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে। আজকেরটা সেরকম নয়। এর মধ্যে কোনো রকম অস্পষ্টতা নেই। যোগাযোগের মাধ্যম টেলিপ্যাথিক। কোনো শব্দ শুনতে পাচ্ছি না, কিন্তু ওরা কি বলছে তা বুঝতে পারছি। আমি কি বলছি তাও ওরা বুঝতে পারছে। কিভাবে কথাবার্তা শুরু হলো তার একটা বর্ণনা দিতে চেষ্টা করি। বিছানায় শুয়ে চোখ বন্ধ করা মাত্র মাথার বাঁ পাশে মুহূর্তের জন্য তীক্ষ্ণ একটা যন্ত্রণা হলো। বমি ভাব হলো, তা স্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যেই মাথা হালকা বোধ হতে লাগলো। দীর্ঘদিন রোগে ভোগার পর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালে যেরকম লাগে সেরকম। তার পরপরই শুনলাম, কিংবা মনে হলো কেউ একজন জিজ্ঞেস করছে, তুমি কেমন বোধ করছো? এই প্রশ্ন বিশেষ কোনো ভাষায় করা হলো না, কিন্তু পরিষ্কার বুঝলাম ওরা জানতে চাচ্ছে আমি কেমন বোধ করছি। অবিশ্বাস্য ব্যাপার।
শেষ পর্যন্ত যোগাযোগ হলো। আমি বললাম, ভালোই বোধ করছি। বেশ কিছুক্ষণ নীরবতা। আবার প্রশ্ন হলো। প্রশ্নের মধ্যে কোথায় যেন কিছুটা প্রশ্রয় এবং কৌতুক মেশানো। তোমরা এত সহজে এত অস্থির হও কেন? আমার অবস্থাটা সহজ মনে করছেন কেন? অনিশ্চয়তা একটা ভয়াবহ ব্যাপার। তোমরা বড় হয়েছ অনিশ্চয়তায়, তোমাদের জীবন কেটেছে অনিশ্চয়তায়, তারপরেও অনিশ্চয়তাকে ভয়? আপনারা কারা? তোমার এই প্রশ্নের উত্তর আগে একবার দিয়েছি, আবারও দিচ্ছি। আমরা পরিব্রাজক। বুঝতে পারলাম না। আমাদের অনেক কিছুই বুঝতে পারবে না। বুঝতে চেষ্টা করে জটিলতা বাড়বে। তা কি ভালো হবে? বুঝতে পারবো না কেন? তোমরা তোমাদের অভিজ্ঞতার বাইরে কল্পনা করতে পারো না। তোমরা যখন একটি দৈত্যের ছবি আঁকো, সেও দেখতে মানুষের মতো হয়। তোমাদের কল্পনা সীমাবদ্ধ। সীমাবদ্ধ কল্পনায় আমাদেরকে বোঝা মুশকিল। তবু চেষ্টা করব। পরিব্রাজক ব্যাপারটা কি? যিনি ঘুরে বেড়ান তিনিই পরিব্রাজক। আমরা ঘুরে বেড়াই। একদিন যাত্রা শুরু করেছিলাম, এখনো চলছি, চলতেই থাকব। কোথায়? জানি না। যাত্রা শুরু হয়েছিল কবে? তাও জানি না। আপনি কি একা না আপনারা অনেকে? আমরা একই সঙ্গে একা এবং একই সঙ্গে অনেকে। বুঝতে পারছি না। আগেই তো বলেছি বুঝতে পারবে না। আপনার কি জন্ম মৃত্যু আছে? মৃত্যু বলে তো কিছু নেই। পদার্থবিদ্যায় পড়নি? শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই? আপনি কি এক ধরনের শক্তি? শুধু আমি কেন, তুমি নিজেও তো শক্তি। আপনি বলছেন আপনি ভ্রমণ করেন, এতে কি লাভ হয়? তোমার কথা বুঝতে পারছি না। লাভ ক্ষতির প্রশ্ন আসছে কেন? সব কিছুরই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আপনার ভ্রমণের উদ্দেশ্য কি? জ্ঞান লাভ। আমি শিখছি। কেন শিখছেন? বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানবার জন্য। এই জ্ঞান দিয়ে কি করবেন? তুমি অদ্ভুত সব প্রশ্ন করছো। এই জাতীয় প্রশ্ন কি আপনি নিজেকে কখনো করেন না? না, আমি শুধু অনুভব করি কত অপূর্ব সব রহস্য এই অনন্ত নক্ষত্র বিথিতে। বড় ভালো লাগে। এই যে তোমাদের দেখা পেয়েছি, কি বিপুল রহস্য তোমাদের মধ্যে। কি রহস্য? এখনো পুরোপুরি ধরতে পারিনি। আরো কিছু সময় লাগবে। শেষ পর্যন্ত আমাদের দিয়ে কি করবেন? তোমরা যা চাও তাই করব। কি চাও তোমরা? যা চাই তাই করতে পারবেন? কেন পারবো না? পৃথিবীতে ফেরত পাঠাতে পারবেন? সে তো খুবই সহজ ব্যাপার। আপনি সত্যি বলছেন? তাই তো মনে হয়। তুমি কি পৃথিবীতে যেতে চাও? হ্যাঁ। একজন তরুণী তোমার জন্য অপেক্ষা করছে সেই কারণে? হ্যাঁ। অবিকল ওই তরুণীটিকে যদি তৈরি করে দিই তাহলে কেমন হয়? কিভাবে তৈরি করবেন? একটি সম্পূর্ণ মানুষ তৈরি করতে প্রয়োজন হয় একটি ডিএনএ এবং একটি আরএনএ অণু। তোমার ভালোবাসার মেয়েটির একগুচ্ছ চুল তোমার সঙ্গে ছিল, সেখান থেকেই তৈরি করে দেয়া যায়। আমি খানিকক্ষণ চুপ করে রইলাম। কি অদ্ভুত সব কথা। এসব কি সত্যি সত্যি শুনছি না ঘোরের মধ্যে কল্পনা করে নিচ্ছি? আবার কথা শোনা গেল। অবিকল তোমাদের সূর্যের মতো একটা নক্ষত্র আশেপাশে আছে। তার কাছাকাছি তোমাদের পৃথিবীর মতো একটা গ্রহও আছে। সেখানে তোমরা নতুন জীবন শুরু করতে পারো। নতুন জীবন শুরু করবার আমার কোনো আগ্রহ নেই। আমি আমার পুরনো জায়গায় ফিরে যেতে চাই। তোমার বান্ধবীর কাছে? হ্যাঁ, তাই। আমার মনে হলো আমি হাসির শব্দ শুনলাম, কিংবা হাসির কাছাকাছি কোনো প্রক্রিয়া ঘটল। ওরা যেন খুব মজা পাচ্ছে। তুমি অন্যদের মতো নও। তোমার সঙ্গীরা কেউ পুরনো জায়গায় ফিরে যেতে চাচ্ছে না। সেটা তাদের ইচ্ছা। আমি যা চাই তা বললাম। ওরা কি চায় তা জানতে চাও? না, ওদের প্রসঙ্গে আমার কোনো কৌতূহল নেই। কৌতূহল না থাকার কারণ কি? এমনিতেই আমার কৌতূহল কম। তুমি কিন্তু ঠিক বলছো না। তোমার কৌতূহল যথেষ্ট আছে। আমাদের সম্পর্কে তুমি এক গাদা প্রশ্ন করেছ। শুধু আমি একা নিশ্চয়ই না, আমার সঙ্গীরাও নিশ্চয়ই আপনাদের এক গাদা প্রশ্ন করেছে। না, করেনি। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ সম্ভব হয়নি।
কেন হয়নি তা বুঝতে পারছি না। তোমরা যাকে ইএসপি ক্ষমতা বলো সেই ক্ষমতা তোমার যেমন আছে তোমাদের সঙ্গীদেরও তেমনই আছে, কিন্তু তারা তা ব্যবহার করতে পারছে না, অথচ তুমি পারছো। এই রহস্য আমরা ভেদ করতে পারছি না। আমাদের আর কোন কোন রহস্য আপনারা ভেদ করতে পারেননি? অনেক কিছুই পারিনি। অনেক কিছু না পেরেও অবিকল আমাদের মতো প্রাণ সৃষ্টি করে ফেললেন। জিন থেকে প্রাণ সৃষ্টি তেমন জটিল কিছু নয়, ইঞ্জিনিয়ারিং বিদ্যার সহজ প্রয়োগ। আমাদের কোন ব্যাপারটি আপনি বুঝতে পারছেন না বলুন, আমি আপনাদের বুঝিয়ে দেবার চেষ্টা করব। তবে তার বদলে আপনারা আমাকে পৃথিবীতে ফেরত পাঠাবেন। আবার হাসির মতো শব্দ হলো। ভুল বললাম, শব্দ নয়, আমার কেন জানি ধারণা হলো ওরা হাসছে, খুব মজা পাচ্ছে। শিশুদের ছেলে মানুষই, অথচ ভারী কী ধরনের কথায় আমরা যেমন মজা পাই সেরকম। তারপর একসময় আবার শুনতে পেলাম, ভয় নেই, আমরা তোমাকে পৃথিবীতে ফেরত পাঠাবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার সেই সঙ্গে এখানেও রেখে দেব। তা কি করে সম্ভব? খুব কি অসম্ভব? পদার্থবিদ্যার একটি সূত্র হচ্ছে একটি বস্তু একই সঙ্গে দুটি স্থান দখল করতে পারে না। পদার্থবিদ্যার সূত্র বহাল রেখেও তা করা যাবে। যখন করব তখন বুঝবে। তবে এই সঙ্গে তোমাকে বলে রাখি, তোমাদের পদার্থবিদ্যার অনেক সূত্রই কিন্তু সত্যি নয়। তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি পদার্থবিদ নই। পদার্থবিদ্যার সমস্ত সূত্র রসাতলে যাক, তাতে আমার কিছুই যায় আসে না। তুমি তোমার বান্ধবীর কাছে ফিরে যেতে পারলেই খুশি। হ্যাঁ, তাই। সে কি একজন অসাধারণ মহিলা? হ্যাঁ, অসাধারণ। আমাদের কাছে তাকে কিন্তু খুব অসাধারণ কিছু মনে হলো না। তার মানে? আমরা তোমার বান্ধবীকে তৈরি করেছি। আমি চুপ করে রইলাম। না, আর অবাক হব না, কোনো কিছুতেই না। তোমার বান্ধবী সমস্ত ব্যাপারটাকে স্বপ্ন বলে ধরে নিয়েছে। আমরা তাকে তোমার কাছে পৌঁছে দেব। তুমি ধীরে সুস্থে তাকে সব বুঝিয়ে বলো। তোমরা যে নিকি তৈরি করেছ সে পৃথিবীর নিকি নয়। সে অবিকল পৃথিবীরই নিকি, তবে তাকে তৈরি করা হয়েছে। তার মানে এই মুহূর্তে দুজন নিকি আছে? হ্যাঁ, দুজন আছে। প্রয়োজনে আরও অনেক বাড়ানো যেতে পারে। কাজেই এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে একই বস্তু একই সঙ্গে দুটি স্থান দখল করতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি কিছুটা। তুমি কি তোমার বান্ধবীর সঙ্গে দেখা করবার জন্য আগ্রহ বোধ করছো না? না, করছি না। কারণ সে নিকি নয়, রোবট শ্রেণীর কেউ। খুব ভুল বললে। আমি ভুল বলিনি। বিশ্রাম নাও, তুমি ক্লান্ত। বিশ্রামের পর যখন জেগে উঠবে তোমার বান্ধবী থাকবে তোমার পাশে। কথাগুলো শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল হঠাৎ মনে হলো নিকির কণ্ঠ শুনতে পেলাম। তোমার কফিতে ক্রিম দেব? আমি চমকে ফিরে তাকালাম। নিকি দাঁড়িয়ে আছে, সেই পরিচিত নিকি। কপালে বিন্দু বিন্দু ঘাম। রান্নাঘরে কাজকর্ম করার সময় যে অ্যাপ্রন সে গায়ে দেয়, সেই নীল রঙের অ্যাপ্রন গায়ে দিয়েছে। হাতে কফির মগ। আমি বললাম, দাও, খানিকটা ক্রিম দাও। নিকি রান্নাঘরে ফিরে যাচ্ছে। পা কেমন যেন ক্লান্ত ভঙ্গিতে ফেলছে। বিজ বিজ শব্দ হচ্ছে কফি মেকারে। টাটকা কফির সুঘ্রাণ ঘরময় ভেসে বেড়াচ্ছে। চমৎকার দৃশ্য, অভিভূত করে দেবার মতো। আমি অবশ্য অভিভূত হলাম না। এই নিকির প্রতি আমি কোনো আকর্ষণ বোধ করছি না। সেই তীব্র তীক্ষ্ণ আনন্দ আমার মধ্যে নেই। নিকিকে মনে হচ্ছে পুতুলের মতো, যদিও জানি সে পুতুল নয়। এই নাও, আধা চামচ চিনি দিয়েছি। ভালো করেছ। নিকি আমার পাশে এসে বসল। নিজের মনেই বলল, এটা বোধহয় স্বপ্ন, তাই না? তোমার সঙ্গে তো আমার দেখা হবার কোনো কারণ নেই। আমি উত্তর না দিয়ে কফির কাপে চুমুক দিতে লাগলাম। সমস্ত ব্যাপারটা নিকিকে গুছিয়ে বলতে হবে। বলার পরেও সে বুঝতে পারবে কিনা কে জানে। নিকি, তুমি কফি খাচ্ছ না? ইচ্ছা করছে না। স্বপ্নের মধ্যে আমার কিছু খেতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। তোমার পাশে বসে থাকতে ভালো লাগছে। নিকি খুব স্বাভাবিকভাবে তার বাঁ হাত আমার কোলে রাখল, মাথা ঝাঁকিয়ে হাসল। আবার প্রায় সঙ্গে সঙ্গেই খানিকটা বিষণ্ণও হয়ে পড়ল।
আমি বললাম, তুমি যা দেখছো তার কিছুই কিন্তু স্বপ্ন নয়, এবং এটা যে স্বপ্ন নয় তা আমি চট করে প্রমাণ করতে পারি। প্রমাণ করো। তার জন্য তোমাকে এক চুমুক কফি খেতে হবে। নাও, আমার মগ থেকে খাও। নিকি কফির মগে ছোট্ট একটা চুমুক দিল। আমি বললাম, কফিটা কেমন লাগছে? ভালো। মিষ্টি ছিল না? কিছুটা। স্বপ্ন দৃশ্যে আমরা অনেক ধরনের খাবার দাবার খাই, তার কোনোটারই কিন্তু কোনো স্বাদ নেই। কে বলল তোমাকে? আমি জানি। তুমি মাস্টারদের মতো কথা বলছো। এভাবে কথা তো তুমি বলো না, এখন বলছো। কাজেই এটা স্বপ্ন। স্বপ্ন না হলে তোমার দেখা পাবো কি করে? নিকি, এটা স্বপ্ন নয়। আচ্ছা ঠিক আছে, যাও, এটা স্বপ্ন না। কিছু সময়ের জন্য তোমাকে পাওয়া গেছে, আর তুমি শুরু করেছো তর্ক। এটা যে স্বপ্ন না এও তার একটা বড় প্রমাণ। স্বপ্নে কথা বলা বলির ব্যাপারটা কম থাকে। আচ্ছা ঠিক আছে বাবা, চুপ করো। আমি চুপ করলাম। নিকি হালকা গলায় বলল, কফি শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে কফির মগ রান্নাঘরে রেখে এসে আমাকে একটু আদর করো। আমি হেসে ফেললাম। অবাক হয়ে লক্ষ্য করলাম পুরনো আবেগ, পুরনো ভালোবাসা ফিরে আসতে শুরু করেছে। নিকিকে এখন আর পুতুল বলে মনে হচ্ছে না। কি সুন্দরী না তাকে লাগছে। পৃথিবীর জীবনে তাকে কি এত সুন্দর লাগতো? নিশ্চয়ই লাগতো হয়তো। তখন এত ভালো করে লক্ষ্য করিনি। কিংবা কে জানে, এরা হয়তো তাকে আরো সুন্দর করে বানিয়েছে। নিকিকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বললাম। সে বুঝতে পারলো কিনা জানি না, তবে চুপ করে বসে রইল। প্রতিবাদ করল না। প্রতিবাদ করলে ভালো হতো। আমি আমার যুক্তিগুলো আরো গুছিয়ে তাকে বলতে পারতাম। এক সময় নিকিকে ডাকলাম। নিকি, বলো। আমার কথা বিশ্বাস করতে পারছো? জানি না। বিশ্বাস করি বা না করি তাতে কিছু যায় আসে না। তুমি পাশে আছো এই যথেষ্ট। তুমি মনে হচ্ছে বেশ সুখী। হ্যাঁ, সুখী। কেন সুখী হব না বলো? একজন মানুষের সুখী হতে খুব বেশি কিছু কি লাগে? না, তা অবশ্য লাগে না। নিকি ক্লান্ত ভঙ্গিতে বলল, তোমার মাস্টারি ধরনের কথা শুনে শুনে কান ঝাঁঝা করছে। অন্য কিছু বলো। কি ধরনের কথা বলবো? ভালোবাসার কথা বলো। তুমি যে আমাকে ভালোবাসো এই কথাটা বলো। এটা তো তুমি জানোই। নতুন করে বলার প্রয়োজন কি? প্রয়োজন আছে। আমি তোমাকে ভালোবাসি। আবার বলো। আমি তোমাকে ভালোবাসি। থামবে না, বলতেই থাকো। নিকির চোখে জল টলমল করছে। আমি মৃদু স্বরে বারবার বলছি, আমি তোমাকে ভালোবাসি। আর সে চোখ মুছছে। আমার নিজের চোখও ভিজে উঠতে শুরু করেছে। অশ্রু খুবই সংক্রামক ব্যাপার। নিকি বলল, আর কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না। আমি কিছু বললাম না। একটা হাত রাখলাম তার হাতে। স্পর্শ দিয়েও অনেক কিছু বলা যায়। আমি নিকিকে কাছে টানলাম। ঠিক তখন ওদের সঙ্গে যোগাযোগ হলো। ওরা স্পষ্ট স্বরে বলল, তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি উত্তর দিলাম, আমি চাই না। আমরা অত্যন্ত কৌতূহল বোধ করছি। দয়া করে আমাদের প্রশ্নের জবাব দাও। আমি কোনো কৌতূহল বোধ করছি না। আমাকে আমার বান্ধবীর সঙ্গে থাকতে দিন। তোমার বান্ধবী দীর্ঘকাল তোমার পাশে থাকবে। আমরা থাকব না। আমরা পরিব্রাজক। আমরা বেশি সময় এক জায়গায় থাকতে পারি না। আমাদের যাত্রা শুরু করতে হবে। কখন যাত্রা শুরু হবে? খুব শিগগিরই। আমাদের কি হবে? তোমাদের জন্য কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। সে ব্যবস্থাটা কি জানতে চাই। সময় হলেই জানবে। এখনো সময় হয়নি। এখন দয়া করে আমার প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের কোনো জবাব না দিলে আমি আপনাদের কোনো প্রশ্নের জবাব দেব না। তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি রেগে যাচ্ছি না। আমি শুধু বলছি আমার প্রশ্নের জবাব না দিলে আমি আপনাদের কোনো প্রশ্নের জবাব দেব না। ঠিক আছে, জবাব দিও না। কথাবার্তা থেমে গেল। মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা নিয়ে আমি তাকালাম নিকির দিকে। নিকি বলল, কি হয়েছে? ওরা কথা বলছিল। ওরা মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলে। যতবারই কথা বলি ততবারই রেগে যাই। ওরা কি আজে বাজে কিছু বলে?
না, আজে বাজে কিছুই বলে না, তবু প্রচণ্ড রাগ লাগে। কেন তাও জানি না। রেগে যাওয়ার স্বভাব কিন্তু তোমার ছিল না। তুমি মনে হয় খানিকটা বদলে গেছো। খানিকটা না, অনেকখানি বদলেছি। ওরা বদলে দিয়েছে। থাক ওদের কথা, যা হবার হবে। অন্য কিছু বলো। অন্য কিছু বলবো? বলার তো আর কিছু নেই। রান্নাঘরে খুটখুট শব্দ হচ্ছে। কফি পার্কোলেটরে শব্দ হচ্ছিল। কে যেন সেটা বন্ধ করলো। কাপ ধোয়ার মতো শব্দ হচ্ছে। চামচ নড়ছে। কেউ একজন কফি বানাচ্ছে রান্নাঘরে। আমি এবং নিকি মুখ চাওয়াচাই করলাম। তৃতীয় ব্যক্তি কে হতে পারে? কে কফি বানাতে এসেছে? নিকি উঠে গেল, রান্নাঘরে ঢুকলো না। দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। আমি দেখলাম সে মূর্তির মতো জমে গেছে, যেন তার নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মুখে বিন্দু বিন্দু ঘাম। আমি বললাম, কি হয়েছে নিকি? সে জবাব দিল না। নিঃশব্দে ফিরে এসে কপালের ঘাম মুছল। বসলো আমার পাশে। আমি লক্ষ্য করলাম সে থরথর করে কাঁপছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে নিকি? বুঝতে পারছি না। কি দেখলে? নিকি জবাব দিল না। বড় বড় করে নিঃশ্বাস ফেলতে লাগলো। তার মুখ রক্তশূন্য। আমি আবার বললাম, রান্নাঘরে কে? তুমি যাও, তুমি দেখে এসো। আমি কিছু বুঝতে পারছি না। আমি খুব সম্ভব পাগল হয়ে গেছি। আমার মাথা ঠিক নেই, সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। এগিয়ে গেলাম দরজা পর্যন্ত। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। নিকির বিস্ময় ও হতাশার কারণ বুঝতে পারছি। রান্নাঘরে আমি নিজেই আছি। দ্বিতীয় আমি। ওরা আর একজন আমাকে তৈরি করেছে। নিজের সঙ্গে নিজের দেখা হওয়ার ঘটনাটা কেমন? খুবই আনন্দের কোনো ব্যাপার কি? না, আনন্দের কোনো ব্যাপার নয়। আমি তীব্র ঘৃণা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। সেও তাকালো আমার দিকে। তার মুখে হাসি। কিন্তু বুঝতে পারছি তার চোখেও তীব্র ঘৃণা। আমি কর্কশ গলায় বললাম, তুমি কে? সে কফির মগ নামিয়ে ঠান্ডা গলায় বলল, তুমি ভালো করেই জানো আমি কে। অর্থহীন কথাবার্তা বলার প্রয়োজন দেখি না। ওরা তোমার দ্বিতীয় কপিটি তৈরি করেছে। নকল কপি? আসল নকলের কোনো ব্যাপার নয়। ওরা যে জিন থেকে তোমাকে তৈরি করেছে সেই একই জিন থেকে আমাকেও তৈরি করেছে। আসল হলে দুটোই আসল, নকল হলে দুটোই নকল। ওরা কপি তৈরি করলো কেন? আমাকে এই প্রশ্ন করা কি অর্থহীন নয়? তোমার মনে যে প্রশ্ন আসছে আমার মনেও সে একই প্রশ্ন আসছে। শারীরিক এবং মানসিক এই দুই দিক দিয়েই তোমার সঙ্গে আমার কোনো প্রভেদ নেই। এই মুহূর্তেই তুমি কি ভাবছো তা আমি জানি, কারণ আমিও একই জিনিস ভাবছি। কি ভাবছো? আমি ভাবছি নিকির কথা। নিকি কি করবে? কার কাছে যাবে? তোমার কাছে না আমার কাছে? আমার গা ঝিমঝিম করতে লাগলো। আসলেই আমি তাই ভাবছি। আমরা দুজন পাশাপাশি দাঁড়ানো মাত্র নিকি সব গুলিয়ে ফেলবে। কার কাছে সে যাবে? আমার কাছে না তার কাছে? তার কাছে যাওয়া মানেই তো আমার কাছে যাওয়া, কিন্তু সত্যি কি তাই? নিকি আমার সামনে ওই লোকটিকে চুমু খাবে? এই দৃশ্য আমার পক্ষে সহ্য করা কি সম্ভব? না, সম্ভব নয়। আমি দ্বিতীয়বার বললাম, ওরা এমন করলো কেন? তুমি যা জানো না আমিও তা জানি না। তবে আমার মনে হয় নিকি আমাদের দুজনকে পেয়ে কি করে এবং আমরা কি করি তাই তারা দেখতে চাচ্ছে। তোমারও নিশ্চয়ই সেরকমই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তাই। মানব মানবীর সম্পর্কের ব্যাপারটায় তারা কৌতূহলী হয়েছে। এই জিনিসটা তারা পরীক্ষা করে দেখতে চায়। তোমারও নিশ্চয়ই সেরকমই মনে হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। আমার তো মনে হয় ওদের সঙ্গে এখন আমাদের কথা বলা দরকার। ওরা কি চায় জানা দরকার। এই ভয়াবহ সমস্যা থেকে মুক্তি পেতে হলে ওদের সাহায্য ছাড়া উপায় নেই। যোগাযোগটা করব কিভাবে? আমরা চেষ্টা করলে তো হবে না। এরা যখন যোগাযোগ করতে চাইবে তখনই হবে। হ্যাঁ, তা ঠিক। আপাতত অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো পথ দেখছি না। অপেক্ষা করা যাক। আমরা অপেক্ষা করতে লাগলাম। ক্লান্তিকর দীর্ঘ প্রতীক্ষা। কোনো লাভ হলো না। কেউ যোগাযোগ করলো না। আমরা তিনজন অপেক্ষা করছি। তিনজন বলা কি ঠিক হচ্ছে? না, ঠিক হচ্ছে না। আমরা আসলে দুজন। আমি এবং নিকি।
আমি ব্যাপারটা একটু গোলমেলে হয়ে গেছে। এখানে দুজন আমি উপস্থিত। নিকি যে কি প্রচণ্ড সমস্যায় পড়েছে তা বুঝতে পারছি। কারো দিকেই সে চোখ তুলে তাকাচ্ছে না। আমি তার দিকে তাকিয়ে ফ্যাকাশেভাবে হাসলাম। সে দৃষ্টি ফিরিয়ে নিল। আমি লক্ষ্য করলাম অন্য আমিও তার দিকে তাকিয়ে ফ্যাকাশেভাবে হাসছে। নিকি তার কাছ থেকেও দৃষ্টি ফিরিয়ে নিল। তার ভাব দেখে মনে হলো সে এখন কাঁদবে। যদি সত্যি সত্যি কাঁদে আমি তাকে সান্ত্বনার দু একটা কথা নিশ্চয়ই বলবো। তখন অন্য আমিটি কি করবে? সেও কি সান্ত্বনার কথা বলবে? বলাই তো উচিত। আমরা দুজন তো আলাদা নই। আমি খাটের ওপর বসেছিলাম। উঠে দাঁড়ালাম। ক্লান্ত গলায় বললাম, রান্নাঘরে যাচ্ছি। তোমরা দুজন কথাবার্তা বলো। এতে ব্যাপারটা সহজ হবে। নিকি ভারী গলায় বলল, সহজ হবার কোনো দরকার নেই। তোমারও অন্য ঘরে যাবার কোনো প্রয়োজন নেই। নিকি কাঁদতে শুরু করলো। ফুপিয়ে ফুপিয়ে কান্না। আমি আগে কখনো নিকিকে কাঁদতে দেখিনি। সে শক্ত ধরনের মেয়ে, সহজে ভেঙে পড়ার মতো নয়, কিন্তু সে ভেঙে পড়েছে। আমি রান্নাঘরে চলে এলাম। নিকির কান্নার ছবি সহ্য করতে পারছি না। সময় কি মাঝে মাঝে থেমে যায়? মহাবীর থর নাকি কয়েক মুহূর্তের জন্য সময় থামিয়ে দিয়েছিলেন? ওরা কি তাই করেছে? সময় কি থেমে আছে? রান্নাঘরে আমি একা একা দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে অযুত নিযুত লক্ষ কোটি বছর পার হয়ে যাচ্ছে, আমি দাঁড়িয়েই আছি। মাঝে মাঝে নিকির কান্নার শব্দ পাচ্ছি। সে কিছুক্ষণ পর পর ফুপিয়ে উঠছে। আমার মধ্যে অদ্ভুত একটা চিন্তা এই সময় এলো। মনে হলো, যারা একই রকম দুজন মানুষ তৈরি করতে পারে, তারা তো একই রকম 2 লক্ষ মানুষ তৈরি করতে পারবে, কিংবা তার চেয়েও বেশি। 2 কোটি। একটি গ্রহ এক ধরনের মানুষ দিয়ে ভর্তি করে ফেলতে পারবে। অবস্থাটা তখন কি হবে? গ্রহের সবাই এক ধরনের চিন্তা করছে এবং একইভাবে করছে, একই জিনিস নিয়ে ভাবছে। তাদের সবার ভেতর চমৎকার হৃদয়ের বন্ধন থাকবে, কারণ তারা আলাদা কেউ নয়। একই সঙ্গে একা এবং অনেকে। আমি একটা চমক বোধ করলাম। একই সঙ্গে একা এবং অনেকে কথাটা আমি আগে শুনেছি। ওরা আমাকে বলেছে, যেসব মহাজ্ঞানী আমাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, তারাই নিজেদের সম্পর্কে বলেছে আমরা একই সঙ্গে একা এবং অনেকে। তাহলে তারা কি? আমার মাথায় ভোঁতা যন্ত্রণা হতে লাগলো। ওদের সঙ্গে যোগাযোগের এটা হচ্ছে পূর্বাবস্থা। যোগাযোগ হলো। তুমি ঠিক লাইনেই চিন্তা ভাবনা করছো। আমি ঠিক লাইনে চিন্তা ভাবনা করছি কিনা তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনি আমাকে বলুন, আপনাদের নতুন খেলার অর্থ কি? কোনটাকে তোমরা নতুন খেলা বলছো? আমাকে দ্বিতীয়বার তৈরি করেছেন যার কোনো প্রয়োজন ছিল না। অপ্রয়োজনীয় কিছু করার মতো সময় আমাদের নেই। যা করা হয়েছে প্রয়োজনেই করা হয়েছে। মানব সম্প্রদায়ের প্রধান ত্রুটি কি তা ধরতে চেষ্টা করছি। তুমি চাইলে তোমাকে ব্যাখ্যা করতে পারি। আমি চাই না। না চাইলেও শোনো। তোমাদের প্রধান ত্রুটি হচ্ছে পুরুষ এবং রমণীর ব্যাপারটি। মানুষকে অসম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। একজন পুরুষ মানুষ হিসেবে যেমন সম্পূর্ণ নয়, তেমনি একজন রমণীয় নয়। দুজনকে একত্রিত করে একটি সম্পূর্ণ মানুষ তৈরি করা যেতে পারে। বংশবৃদ্ধির পদ্ধতিটি তাতে বদলাবে। নতুন ধরনের মানুষ তৈরি হবে। তাকে তুমি মুক্ত মানুষ বলতে পারো। মুক্ত মানুষ? হ্যাঁ, মুক্ত মানুষ। সম্পূর্ণ মুক্তির জন্য অবশ্য তোমাদের শারীরিক প্রক্রিয়াও বদলে দিতে হবে, বিশেষ করে খাদ্য গ্রহণের প্রক্রিয়া। খাদ্য থেকে তোমরা শক্তি সংগ্রহ করো, অতি নিম্ন স্তরের প্রাণী যা করে। অতি নিম্ন স্তরের প্রাণী যা করে। তোমাদের সমস্ত চিন্তা চেতনা খাদ্য সংগ্রহকে ঘিরে। মেধার কি অপচয়! শক্তি সংগ্রহের প্রক্রিয়াটাকে সহজেই বদলে দেয়া যায়। এমন করে দেওয়া যায় যাতে প্রয়োজনীয় শক্তি তোমরা সূর্য থেকে গ্রহণ করতে পারো। গাছের মতো? অনেকটা তাই। মানুষ হয়ে জন্মেছি, গাছ হবার ইচ্ছা নেই। সবকিছুই তোমার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে এমন মনে করার কোনো কারণ নেই। সবকিছু আপনাদের ইচ্ছা অনিচ্ছাতেই হবে এরকম মনে করারও কোনো কারণ নেই। মানুষের দ্বিতীয় ত্রুটিটি হচ্ছে আবেগ নির্ভর যুক্তি প্রয়োগ। যুক্তি এবং আবেগ দুটি ভিন্ন জিনিস। তোমরা দুটিকে মিশিয়ে অদ্ভুত একটা কিছু তৈরি করো, যা যুক্তিও নয়
আবেগও নয়। আপনারাও তো তাই করছেন। পুরুষ এবং রমণী দুটো ভিন্ন জিনিস। দুটিকে মিশিয়ে অদ্ভুত কিছু তৈরি করতে চেষ্টা করছেন, যা পুরুষও হবে না, রমণীয় হচ্ছে। তা তুমি আবার একটি আবেগ নির্ভর যুক্তি প্রয়োগ করলে। তোমাদের তৃতীয় ত্রুটি হচ্ছে, ত্রুটির কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আমাদের সম্পর্কে ভালো কিছু বলা থাকলে বলুন। সত্যি শুনতে চাও? হ্যাঁ, চাই। বিস্ময়কর ক্ষমতা দিয়ে তোমাদের পাঠানো হয়েছে, কিংবা বলা যেতে পারে বিবর্তন প্রক্রিয়ায় অদ্ভুত ক্ষমতা সম্পন্ন এক শ্রেণীর প্রাণের উদ্ভব হয়েছে, যারা তাদের সত্যিকার ক্ষমতা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। দুটি জগৎ আছে, একটি বস্তু জগৎ, অন্যটা পরা বস্তু জগৎ। মানুষের ক্ষমতা পরা বস্তু জগতে, অথচ তা সে জানে না। সে মেতেছে বস্তু জগৎ নিয়ে। বাধ্য হয়ে মানুষদের তা করতে হচ্ছে, কারণ শারীরিক প্রক্রিয়ার কারণে মানুষ বস্তু জগতের ওপর পুরোপুরি নির্ভরশীল। যে জন্য পরা বস্তু জগতের বিপুল সম্ভাবনার কিছুই মানুষ জানে না। পরা বস্তু জগৎ ব্যাপারটা কি? বস্তু জগতের বাইরের জগৎ। শক্তি জগৎ? না, বস্তু এবং শক্তি আলাদা কিছু নয়। পরাবস্তু জগৎ হচ্ছে মাত্রাশূন্য জগৎ। কিছু বুঝতে পারছি না। বুঝতে পারার কথা নয়। তোমরা বাস করছো 3 মাত্রার জগতে, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা। এই মাত্রা যে জগতে বিলুপ্ত, তাকে পরাবস্তু জগৎ বলতে পারো। বুঝতে পারছি না, আরো সহজ করে বলুন। এর চেয়ে সহজ করে বলতে পারছি না, বরং তোমাদের ক্ষমতা সম্পর্কে একটি উদাহরণ দিই। তোমরা একটি অভিযাত্রীর দল নিয়ে রওনা হয়েছ। তোমাদের যাত্রা অনন্ত নক্ষত্রপুঞ্জের দিকে, যার জন্য তোমরা একটি মহাকাশযান তৈরি করেছ, অথচ যার কোনো প্রয়োজন ছিল না। তোমরা ঘরে বসেই যা জানার জানতে পারতে, কারণ তোমরা মাত্রা ভাঙতে পারো। এই জিনিসটা তোমাদের অজানা। আমাদের শিখিয়ে দিন। শেখানো সম্ভব নয়। আমাদের সেই ক্ষমতা নেই। আমরা চতুর্মাত্রিক জীব। ত্রিমাত্রিক জগতের অর্থে আমাদের ক্ষমতা তোমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু পরাজগতে আমাদের কোনো আধিপত্য নেই। যে কারণে তোমাদের দেখে আমরা একই সঙ্গে বিস্মিত ও ব্যথিত হয়েছি। অকল্পনীয় ক্ষমতা তোমাদের হাতের মুঠোয়, অথচ তোমরা কত অসহায়। সামান্য একটি ব্ল্যাক হোলের খপ্পরে তোমাদের মহাকাশযান পড়ল, তোমরা সেই ব্ল্যাক হোলের কবল থেকে বেরোতে পারছো না। অথচ ইচ্ছা করলেই নিমেষের মধ্যে তোমরা নতুন একটি পৃথিবী তৈরি করতে পারো, একটি নক্ষত্রপুঞ্জ তৈরি বা ধ্বংস করতে পারো। আপনি এসব কি বলছেন? যা সত্যি তাই বলছি। আমরা পরিব্রাজক। আমাদের এক মুহূর্তের জন্য থেমে থাকার কথা নয়। আমরা থেমে আছি তোমাদের জন্যই। তোমাদের বিস্ময়কর ক্ষমতা আমাদের অভিভূত করেছে। এই সঙ্গে বিষাদগ্রস্ত হচ্ছি। মেধার কি বিপুল অপচয়। কেন জানি আপনার কথা ঠিক বিশ্বাস্য মনে হচ্ছে না। মনে না হবার কোনো কারণ নেই। তোমাদের সঙ্গে এক জীববিজ্ঞানী আছে, যার নাম ইনো। সে নিজেই তার পছন্দ মতো একটি জগৎ তৈরি করেছে, অথচ তার ধারণা আমরা তা তৈরি করেছি। আমরা করিনি। আমরা শুধু পরাবস্তু ক্ষমতার প্রয়োগের জন্য পরিবেশ তৈরি করেছি। মেয়েটিকে সীমাহীন নিঃসঙ্গতায় ঠেলে দিয়েছি, যে কারণে সে নিঃসঙ্গতা থেকে বাঁচার জন্য নিজেই নিজের একটি জগৎ তৈরি করেছে। তোমাকে সেখানে নিয়ে গিয়েছিলাম, তুমি দেখেছ। সেই জগৎ কি মায়া না সত্যি? সত্যি তো বটেই। এখন কি তুমি বুঝতে পারছো কি পরিমাণ ক্ষমতা তোমাদের আছে? বুঝতে চেষ্টা করছি। তুমি বারবার তোমার পৃথিবীতে ফিরে যাবার কথা বলছো। আমাদের বলার তো কোনো প্রয়োজন নেই। তুমি তো নিজে ইচ্ছা করলেই ফিরে যেতে পারো, কিংবা অবিকল সেই পৃথিবীর মতো পৃথিবী তৈরি করতে পারো তোমার চারপাশে। আমার অন্য সঙ্গীরা কি করছে, তারা কি এসব জানে? না, তারা জানে না। তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তারা তাদের মিশন সম্পূর্ণ করতে চায়। আমরা তাদের তা করতে দেব। মহাকাশযানটি তৈরি করা প্রায় শেষ। শিগগিরই হয়তো ওরা যাত্রা শুরু করবে। আমাকে নিয়ে আপনাদের কি পরিকল্পনা? পরিকল্পনার কথা তোমাকে আগেই বলেছি। মানব জাতির ত্রুটিগুলো আমরা দূর করতে চাই। তুমি এবং তোমার বান্ধবী
সম্পূর্ণ নতুন একটি ত্রুটিমুক্ত মানব সমাজ তৈরি করতে পারো, যা হবে অসামান্য ক্ষমতার অধিকারী, যারা তাদের ক্ষমতা সম্পর্কে পূর্ণ সচেতন থাকবে, বস্তুর উপর প্রয়োগ করবে তার সীমাহীন ক্ষমতা। তা কি ভালো হবে? কেন হবে না? আপনারা যে সমস্ত জিনিসকে ত্রুটি বলছেন, হয়তো সেগুলো ত্রুটি নয়, পরাবস্তু ক্ষমতার প্রয়োগের সময় এখনো আসেনি বলেই হয়তো তা সুপ্ত অবস্থায় আছে। একদিন বিকশিত হবে, কিংবা কোনো দিনও হবে না। আমরা তা হওয়াতে চাই বলেই প্রভাবক হিসেবে কাজ করতে চাই। আপনারা দয়া করে আমাদেরকে আমাদের মতো থাকতে দিন, আমাকে আমার জায়গায় ফিরে যেতে দিন। কি হবে ওখানে গিয়ে? এ জীবনে যা চেয়েছো সবই তো পাচ্ছ। জীবন শুরু করবে চমৎকার একটি গ্রহে, পাশে থাকবে তোমার বান্ধবী। দয়া করে আপনারা আমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করুন। তোমাকে ফেরত পাঠানো কঠিন কিছুই নয়, কিন্তু তার ফলাফল তোমার জন্য ভয়াবহ হবে। কেন? ঠান্ডা মাথায় বুঝতে চেষ্টা করো। যে পৃথিবী ছেড়ে তুমি মহাকাশযানে করে চলে এসেছো, সেই পৃথিবীতেই তুমি হঠাৎ করে উপস্থিত হবে। তোমাকে পাঠাতে হবে চতুর্মাত্রার মাধ্যমে। তাতে সময় সংকোচন হবে। সেই সময় সংকোচনের ফলে তুমি উপস্থিত হবে এমন এক সময়ে যখন তুমি পৃথিবী ছেড়ে রওনাই হওনি। আমি বুঝতে পারছি না। সময় সংকোচনের ব্যাপারটা তো জানো? না, জানি না। সময় সম্প্রসারণের ব্যাপারটা জানি। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে আছে, মহাশূন্যে সময় স্লথ হয়ে যায়, সেই তুলনায় পৃথিবীর বয়স দ্রুত বাড়ে। একজন মহাকাশচারী 3 মাস নক্ষত্রপুঞ্জে কাটিয়ে ফিরে এলে দেখতে পায় পৃথিবীতে 3 বছর পার হয়ে গেছে। সময় সংকোচন হচ্ছে ঠিক তার উল্টো। তোমাকে এখন পাঠানো হলে তুমি অতীতে চলে যাবে। কিরকম অতীতে? খুব বেশি নয়। তুমি পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিলে 30শে জুন। তোমাকে পৃথিবীতে পাঠালে তুমি উপস্থিত হবে এপ্রিল মাসে, যাত্রা শুরুর 2 মাস আগে। এর একটা ভয়াবহ দিক আছে। তা নিয়ে কি ভেবেছ? ভয়াবহ দিকটা কি বুঝতে পারছো? পারছি। যেহেতু আমি পৃথিবী থেকে যাত্রা শুরু হওয়ার আগেই পৃথিবীতে পৌঁছাচ্ছি, সেহেতু পৃথিবীতে পৌঁছে আমি আমাকেই দেখতে পাবো। আবার আমরা হব দুজন। না, তা হবে না। প্রকৃতি অনিয়ম সহ্য করে না, কাজেই তুমি তোমাকে পাবে না। প্রকৃতি তা হতে দেবে না। তোমার অতীতে ফিরে যাবার ব্যাপারটা প্রকৃতির নিয়মে গ্রহণযোগ্য হবার জন্য যে পৃথিবী থেকে তুমি এসেছিলে, অবিকল সেই পৃথিবীতে তুমি ফিরে যাবে না। পৃথিবী হবে একটু অন্যরকম, মাত্রা যাবে বদলে। তার মানে? আমরা বলতে পারছি না। বিশ্ব ব্রহ্মাণ্ডের অসীম রহস্যের অতি অল্পই আমরা জানি। সেই অল্প জ্ঞান নিয়ে সব ব্যাখ্যা করা যায় না। তবে তোমাকে সাবধান করে দিচ্ছি, মাত্রা ভাঙার ফল সাধারণত ভয়াবহ হয়ে থাকে। তুমি একটা ভয়াবহ চক্রে পড়ে যেতে পারো। তারপরেও যদি যেতে চাও তাহলে ভিন্ন কথা। যেতে চাই। ভালো করে ভেবে বলো। ভেবেই বলছি। বেশ, ব্যবস্থা হবে। মাত্রা ভেঙে তোমাকে ফেরত পাঠানো হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সেই বিশেষ ক্ষণটি কখন? অস্থির হও না, হবে, শিগগিরই হবে। পৃথিবীতে ফিরে যাবার আগে তুমি কি একবার দেখতে চাও না আমরা এখানে তোমার এবং তোমার বান্ধবীর জন্য কি ব্যবস্থা করে রেখেছি? হয়তো এটা দেখলে তুমি মত বদলাবে। আমি কিছুই দেখতে চাই না। জন বর্গ তার মিশন নিয়ে যাত্রা শুরু করবে। তাদের জন্য অপেক্ষা করছে কত না বিস্ময়। ওই দলের সঙ্গেও তুমি যোগ দিতে চাও না? না। বিদায় সম্ভাষণও জানাবে না? না। বেশ, তুমি যা চাও তাই হবে। আর কিছু কি তোমার বলার আছে? আপনি যে আমার মতো আরেকজন তৈরি করেছেন তার কি হবে? সেও যদি আমার মতো পৃথিবীতে উপস্থিত হয় তাহলে তো ভয়াবহ ব্যাপার হবে। আমরা হব 3জন। সে এখানেই থাকবে। যে গ্রহটি তোমাদের জন্য নির্ধারিত করা হয়েছিল সেই গ্রহে সে চলে যাবে। তোমার বান্ধবী নিকি যাবে তার সঙ্গে। নতুন বসতি শুরু হবে। নতুন মানব সম্প্রদায়ের শুরু করবে তারা। অসম্ভব। নিকি কেন যাবে? যাবে কারণ তুমি পৃথিবীতে তোমার নিকিকে পাবে।
একে তো তোমার প্রয়োজন নেই। তুমি একজন নিকিকে সঙ্গে করে নিশ্চয়ই পৃথিবীতে উপস্থিত হতে চাও না? আমি চুপ করে রইলাম। আমার অসম্ভব কষ্ট হচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! এর থেকে উদ্ধার পাওয়ার কি কোনো পথ নেই? ওরা আবার কথা বলল। এদের দুজনের নতুন জীবন শুরুর দৃশ্যটি আমরা তোমাকে দেখাতে চাই। আমি দেখতে চাই না। না চাইলেও দেখতে হবে। আমি দেখতে চাই না, কারণ নিকি অন্যের হাত ধরে হাঁটছে। এই দৃশ্য সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। অন্যের হাত ধরে তো হাঁটবে না, তোমার হাত ধরেই হাঁটবে। আমরা এই দৃশ্যটি দেখাতে চাই যাতে তোমার মত বদলায়। তুমি পৃথিবীতে ফিরে যাওয়ার পরিকল্পনা বাতিল করো। পৃথিবীতে ফিরে যাওয়া তোমার জন্য ভয়াবহ ব্যাপার হবে। হলে হবে। যোগাযোগ কেটে গেল। আমি চোখ মেলে তাকালাম। আমার পাশে নিকি নেই, অন্য আমিও নেই। ওরা নিশ্চয়ই নতুন জীবন শুরু করেছে। করুক। আমি ফিরে যাব আমার চেনা পৃথিবীতে। ওদের জীবন শুরুর দৃশ্য দেখার আমার কোনো ইচ্ছা নেই। তবু দেখতে হলো। স্বপ্ন দৃশ্যের মতো একটি দৃশ্য, খণ্ড খণ্ড ছবি। কি অপূর্ব! অভিভূত করে দেবার মতো সুন্দর, মন খারাপ করিয়ে দেবার মতো সুন্দর। বৃক্ষলতা গুল্মময় অরণ্য, নাম না জানা অসংখ্য ফুল ফুটে আছে। বিচিত্র রূপ। হালকা বাতাসে গাছের পাতা কাঁপছে, মর্মর ধ্বনির মতো ধ্বনি। আমি গাঢ় আনন্দময় হাসির শব্দ শুনলাম। হাসতে হাসতে নিকি ছুটে যাচ্ছে। তার পেছনে পেছনে যাচ্ছে যে তাকে ধরবার জন্য ছুটছে, তাকেও আমি চিনি। সে অন্য আমি। ছবি মিলিয়ে গেল। এখন অন্য ছবি। জ্যোৎস্নার ফিনিক ফুটেছে। আকাশে দুটি চাঁদ, একটি প্রকাণ্ড, অন্যটি ছোট। নীলাভ আলোর বন্যায় অরণ্য ভেসে যাচ্ছে। দুটি চাঁদের কারণেই হয়তো গাছের পাতায় রামধনুর মতো রং। আমি ওদের দুজনকে দেখেছি। তারা মুগ্ধ বিস্ময়ে জ্যোৎস্না দেখছে। কি গভীর আনন্দ ওদের চোখে মুখে। এই ছবিও মিলিয়ে গেল। এখন সম্পূর্ণ ভিন্ন ছবি। বিশাল সমুদ্র। সমুদ্রের জলের রং গাঢ় সবুজ, কারণ আকাশে রং সবুজ। সমুদ্র খুব শান্ত নয়, বড় বড় ঢেউ উঠছে। ওরা দুজন ভয় এবং বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সমুদ্রের দিকে। আমার স্বপ্ন কেটে গেল। আমি শুনতে পেলাম, তুমি কি থেকে যেতে চাও না? আমি বললাম, না। ঘুম ভাঙল। অভ্যাস বশে তাকালাম ঘড়ির দিকে। 9:10 বাজে। জানালার ভাঙা কাঁচ দিয়ে সূর্যের আলো এসে পড়েছে পায়ের কাছে। দেয়াল ক্যালেন্ডারে এপ্রিল মাস। তার মানে ফিরে এসেছি পৃথিবীতে। আমার চেনা জায়গা, চেনা জগৎ। উঠে গিয়ে জানালা খুললাম। অস্পষ্টভাবে মনে হলো বাইরের এই পৃথিবী একটু যেন অন্যরকম। সূক্ষ্ম কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন এত সূক্ষ্ম যে ঠিক ধরা যাচ্ছে না। অথচ রাস্তাঘাট আগের মতোই আছে। দোকানপাট একই রকম। তবুও কেন জানি আলাদা। প্রকৃতি তার জগতে অনিয়ম সহ্য করে না। কথাটা বোধহয় ঠিক। দ্বিতীয় আমির কোনো দেখা পেলাম না। নিজের ঘরেই রাত 11টা পর্যন্ত বসে রইলাম। কেউ এলো না। দ্বিতীয় আমি বলে কেউ থাকলে এর মধ্যে এসে পড়ত। প্রকৃতি এই ভয়াবহ অনিয়ম হতে দেয়নি। নিজেকে কোনো একভাবে বদলে ফেলেছে। রাত 12টার দিকে পুরোপুরি নিশ্চিত হয়ে নিকিকে টেলিফোন করলাম। আমি জানি মাঝরাতে টেলিফোন পেয়ে সে প্রথমে খানিকটা কপট বিরক্তি দেখালেও শেষটায় প্রচণ্ড খুশি হবে। সবসময় তাই হয়। অনেকক্ষণ রিং হবার পর নিকির ঘুমন্ত গলা শোনা গেল। কে? আমি। আমিটা কে? আমাকে চিনতে পারছো না নিকি? না। আমি আমার নাম বললাম। নিকি কঠিন স্বরে বলল, এখন চিনতে পারছি। কেন আপনি রাত দুপুরে বিরক্ত করেন? আমি হতভম্ব হয়ে গেলাম। নিকি এসব কি বলছে? হ্যালো, নিকি? আরেকটি কথাও নয়, আরেকটি কথা বললে আমি পুলিশে খবর দেব। শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার যন্ত্রণা অনেক সহ্য করেছি। আমি শুনলাম ঘুম জড়ানো এক পুরুষ কণ্ঠ বলছে, কে কথা বলছে নিকি?
নিকি বলল, ওই যে ওই বদমাসটা আবার রাত দুপুরে ফোন। নিকি টেলিফোন নামিয়ে রাখল। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। প্রকৃতি তার জগতে অনিয়ম সহ্য করে না, প্রয়োজনে পুরো জগৎটা বদলে দেয়। তাই সে করেছে। সারা রাত আমার ঘুম হলো না। ভোরবেলায় ত্রিভুজ চিহ্ন দেওয়া চিঠি পেলাম। জনাব, আপনাকে অবিলম্বে মহাকাশ গবেষণা কেন্দ্রের 7ম শাখায় উপস্থিত হতে বলা হচ্ছে। অত্যন্ত জরুরি। বিনীত এস মাথুর, ডিরেক্টর, মহাশূন্য গবেষণা কেন্দ্র 7। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। ভয়াবহ চক্রের ব্যাপারটি এখন বুঝতে পারছি। জুন মাসের 30 তারিখে আমি রওনা হব মহাকাশযানে। আবার ফিরে আসবে এই পৃথিবীতে। এসে দেখব এপ্রিল মাস। 2 মাস কাটবে। আবার আসবে জুন মাস। মহাকাশযানে করে রওনা হব। আবার ফিরে আসব। অযুত নিযুত লক্ষ কোটি বছর ধরে এই চক্র চলতেই থাকবে। প্রকৃতি তার জগতের নিয়ম ভঙ্গকারীকে এমন করেই শাস্তি দেবে। চিঠি হাতে আমি রাস্তায় নেমে এলাম। বারবার ইচ্ছা হচ্ছে লাফিয়ে কোনো একটা দ্রুতগামী বাসের সামনে পড়ে যাই। চক্র ভাঙার এই একটিমাত্রই পথ। তা অবশ্য করলাম না। হেঁটে হেঁটে উপস্থিত হলাম নিকির ডিপার্টমেন্টাল স্টোরে। সে অ্যাপ্রন গায়ে দিয়ে টিনের কৌটা সাজাচ্ছিল। আমাকে দেখেই চিনতে পারল। কঠিন মুখে বলল, আবার জ্বালাতে এসেছেন? আপনার কাণ্ড কিছু বুঝি না। প্রতি বছর এপ্রিল মাসে রাত 12টায় একবার টেলিফোন করবেন, তার পরদিন আসবেন দেখা করতে। বাকি বছরে আর আপনার কোনো খোঁজ নেই। কে আপনি বলুন তো? আমি ক্লান্ত গলায় বললাম, আমি কেউ না। তোমার সঙ্গে আগামী বছর আবার দেখা হবে। ফিরে যেতে যেতে মনে হলো, ভয়াবহ চক্রে শুধু যে আমি একা আটকে পড়েছি তাই নয়, এই পৃথিবীর সবাই আটকে পড়েছে। অনন্তকাল ধরে নিকিকে এপ্রিল মাসের এক রাতে টেলিফোন পেয়ে জেগে উঠতে হবে। অনন্তকাল ধরে এই পৃথিবী থেকে একটি মহাকাশযান জুন মাসের 30 তারিখ যাত্রা শুরু করবে অনন্ত নক্ষত্রবীথির দিকে। কোনোদিন যা কোথাও পৌঁছাবে না।